পারিবারিক যে বিষয়টা সেখান থেকে কিন্তু আসলে অনেকটুকু সমস্যা সমাধানও হয়, আবার সমস্যা কিন্তু অনেক বাড়তেও থাকে। তো এই যে শেয়ারিং এর যে বিষয়টা, কেন আসলে শেয়ার করতে পারে না, বা পরিবারের সাথে এই দূরত্বের জায়গাটা আসলে কোথায়? কারণ বাবা মারা কিন্তু এখন অনেকেই বন্ধু হতে চান সন্তানের, কিন্তু আসলে কিন্তু ওনারা গ্যাপটা আসলে ফিল আপ করতে পারেন না। বন্ধু হওয়াটা দরকার নেই, বাবা মার সাথে বাবা মার মতোই সম্পর্কটা থাকুক। বাবা মার সাথে যেটা সম্পর্ক থাকুক, বাবা মার প্রতি যদি সন্তানের ট্রাস্টের জায়গাটা থাকে। এখন সমস্যা কোথায় তৈরি হয়, একটু যদি গোড়ার দিকে যাই, বাচ্চা হয়তো ক্লাস 1-2-তে পড়তো, তখন হয়তো সে বলা হলো যে তুমি যদি পরীক্ষায় ভালো করো তোমাকে এই গিফটটা আমরা দেবো। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি গত কয়েকদিন আগে একটা ক্লাস নিচ্ছিলাম, এরকম একটা কাছাকাছি বিষয় ছিল। আমার স্টুডেন্টরা বলছিল স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মা দেয় না, বলে যাচ্ছে ঠিক আছে এটা দেবো, পরের বছর দেবো। এবং সাইকেল কিনে দেওয়ার বললো তুমি এখনো ছোট আছো, তোমার 2টা বছর যাক তারপরে সাইকেলটা কিনে দেবো। অথচ কিন্তু ও কিন্তু পারফরমেন্সটা শো করেছে। তার মানে যেটা হলো যে অভিভাবকরা সচেতন ভাবে যেন এই আমরা যেটা কমিটমেন্ট গুলো করেন, যে কমিটমেন্ট গুলো করছেন সেই কমিটমেন্ট গুলো যেন রক্ষা করা সম্ভব হয়। প্রয়োজনে ছোট ছোট কমিটমেন্ট করা, যে বড় কমিটমেন্টে গিয়ে দরকার নাই, বা বাচ্চা এখনো ছোট আছে ওকে সাইকেল আর একটু পরে কিনে দেবে, সেটা সে করতেই পারে। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যখন আমরা প্রতিশ্রুতি রাখছি না, তখন কিন্তু মিসট্রাস্টের ইস্যুটা তৈরি হচ্ছে। ফলে আমরা এখানে এটা রিওয়ার্ড না হয়ে এটাকে পানিশমেন্টের মতো হয়ে যাচ্ছে, যে বাবা মা কথা দিলে কথা রাখে না। এই যে গ্যাপটা শুরু হলো, এটা যখন সন্তান বড় হতে থাকে তখন সে কিন্তু মাঝে মাঝে দু একটা বিষয় শেয়ার করে দেখে যে বাবা কি রিয়াক্ট করতেছে, মা কি রিয়াক্ট করতেছে। যখন দেখে যে বাবা মার রিয়াকশনটা তার মতো করে হচ্ছে না, তার মনের মতো করে হচ্ছে না, তখন সে ভাবে আমাকে তো বকতে পারে, হয়তো কোনো একটা পরীক্ষা খারাপ হয়েছে, তো সে শেয়ার করলো যে বাবা বা মা আমার এই পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। ওকে যদি একটু সান্ত্বনা দিয়ে যেত বাবা কেন খারাপ হলো, তো তোমার শরীরটা খারাপ ছিল এই কারণে খারাপ হয়েছে, পরেরটা ভালো হবে, না দিয়ে হয়তো বাবা মা রিয়াক্ট করে বসলো কেন খারাপ হলো, আমাকে টাকা কি কম দেয়, কম খরচ করি কিনা। ফলে সে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে শেয়ার করতে হবে এটার থেকে কিন্তু সে দূরে সরে আসলো। সে তখন আস্তে আস্তে গোপন করে তার সিজিপিএ কত হচ্ছে বা পারফরমেন্স কেমন হচ্ছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করা কমিয়ে দিল। আচ্ছা, তারপরে হচ্ছে তার সাথে হয়তো অনেকের সাথে বন্ধু ফ্রেন্ড তৈরি হচ্ছে। এখন বাবা মা কিন্তু তাদের লাইফের অভিজ্ঞতা শেয়ার করে সন্তানের সাথে, যে কেমন ফ্রেন্ড সার্কেল তার দরকার, সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এই যে এর মধ্যে হয়তো একটা দুষ্ট প্রকৃতির ছেলে মেয়ে থাকতে পারে, যার ফলে ওর লাইফে সমস্যা হতে পারে, সে যে শেয়ার করবে এই জায়গা থেকে ভয় পায়। তো ওই যে ট্রাস্ট ইস্যুটা যদি আমরা প্রপারলি তৈরি করতে পারি, বাবা মা হিসেবে ট্রাস্টের জায়গাটা, যে তুমি যাই করো এটাকে বলে আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করার যে ব্যাপারটা, যে তুমি ভুল করলেও আমি তোমার বাবা, আমি তোমার মা অ্যাকসেপ্ট করব, তুমি ঠিক করলো তো আমি তোমার সাথেই আছি, এবং তোমার যে কোনো বিপদে আমি তোমার পাশে এসে দাঁড়াবো। যারা সন্তান আছে তাদেরকেও এটা বুঝতে হবে যে দিন শেষে যদি বাবা মা বকাও দেয়, তাহলে আমার লাইফের সর্বোচ্চ ভালোটা তারাই চায়। আর ডেফিনেটলি তারা যেহেতু ভালোবাসে, বকা দেওয়ার অধিকার খানিকটা তাদেরও আছে। অর্থাৎ এখানে কিন্তু দায়িত্ব দু প্রজন্মেরই। আমাদের যারা সিনিয়র যারা আমরা আছি তাদের যেমন যাদের যে দায়িত্ব যে তাদের মিসট্রাস্ট যেন তৈরি না হয় এটা ইনশিওর করা, সন্তান যেন আমাকে বিশ্বাস করতে পারে সেই জায়গাটা নিশ্চিত করা, আর সন্তানদের কাজ হচ্ছে বাবা মাকে বিশ্বাস করা, এটা বিশ্বাস করা যে বাবা মা আমার সর্বোচ্চ ভালো চায়। ভাই, আমরা এখন এই প্রজন্মকে নিয়ে বেশিরভাগ সময় জানতে পারি, বা আমরা বিভিন্ন কেসেও আসলে দেখতে পাই যে কোপিং স্কিলটা আসলে হয়তো অনেক কম, সহজে মানিয়ে নিতে পারছে না, ব্যর্থতা মেনে নিতে পারছে না, কিছু হলেই সে হয়তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় পড়ছে, সেলফ হার্ম থেকে শুরু করে অ্যাডিকশন, অনেক কিছুই আসলে আমরা দেখতে পাচ্ছি। এর কারণটা আসলে কি? আচ্ছা, একটা বিষয় যদি আমরা খেয়াল করি, যেমন আমি কারোর সাথে একটা আলোচনা করছিলাম যে আমরা একটা সময় এরকম ছিল যে আমি যে জেনারেশনে আমি ছোটবেলায় মোবাইল ফোন পাইনি, আমার আগের জেনারেশন তো ওরা, আমি তো তাও দেখেছি ছোটবেলায় মোবাইল ফোন, ওরা হয়তো সেটা দেখেও নাই, মোবাইল ফোনের ব্যাপারটা কনসেপ্টটা আসেই নাই। আমি যখন ইউনিভার্সিটিতে আসি 2000-2001 সালের দিকে, বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন এসে আমি মোবাইল ফোনের ব্যবহারটা আমার লাইফে শুরু হলো। এবং শুরুর দিকে কি ছিল, টেকনোলজি ছিল হচ্ছে বাটন ফোন, তো ওইখানে ফোন করা ছাড়া ওই রকম কোনো কাজ ছিল না। কিন্তু টেকনোলজি আগালো, 2005-এর দিকে এসে আমরা দেখলাম যে অ্যান্ড্রয়েড ফোনগুলো চলে এসছে, বা উন্নত ফোন যেখানে ছবি তোলা যায়, গান শোনা যায়, তার মানে ডিজিটালাইজেশনের শুরু হলো। এখন প্রযুক্তির তো চেঞ্জ আসবে, প্রযুক্তি তো প্রযুক্তির মতো করে এগিয়ে যাবে। এখন আমাদের নতুন প্রজন্ম বা আমরা যারা আছি তারা আমাদের সন্তানদেরকে এই জায়গাটা যদি বোঝাতে না পারি যে দেখো বাবা, ব্যবহারটাকে তোমাকে প্রয়োজন অনুযায়ী করতে হবে, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে, তো প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কিন্তু সবাইকে চিন্তা করতে হবে যে আমার একটা বাচ্চা কতক্ষণ মোবাইল দেখছে, বা কেন মোবাইল দেখছে, আর কি দেখছে। মোবাইলের একটা লিমিটেশন হচ্ছে ম্যাক্সিমামই বোঝা যায় না আসলে কে কি দেখছে, এই জায়গাটা একটা বড় ব্যাপার। তার চেয়ে বরং আমি যে একটা ডেস্কটপ টাইপের কোনো কিছু দিয়ে দিই, আমার পক্ষে কিন্তু বিষয়টা নিয়ে ভালো করে মনিটরিং করা সম্ভব, যে মোটামুটি ওপেন স্পেসে আমি দেখছি যে কি দেখছে, গান শুনছে কি নেই, করছে কিনা। তো মোবাইলে কিন্তু মনিটরিং করাটা যায় না। আমি ইদানিং একটা দুইটা বাচ্চা পাচ্ছি যে তারা খুব ভয় পায়। আচ্ছা, ভয় পায় কেন? বাচ্চার বয়স কিন্তু খুব একটা বেশি না। আমার কলিগ হয়তো শেয়ার করছে আমার সাথে যে
বাচ্চার বয়স 3-4 বছর, সে বাচ্চাটা ভয় পায়, কিন্তু আমার কথা হচ্ছে বাচ্চা ভয় পাওয়াটা শিখলো কোথা থেকে? পরে আমি যখন ঘাটাঘাটি করলাম, আলোচনা করতে করতে দেখলাম সে অনেক রিল দেখে র্যান্ডমলি, এই রিলের মধ্যে কিছু ভৌতিক রিল আসে, সেটা দেখে সে ভয় পায়। তার মানে ভয় কিন্তু লার্ন করার একটা বিষয়, যেটা বাচ্চাটা নর্মালি না শুনে। এটা আমরাও কিন্তু ভয়টা লার্ন করেছি। কিভাবে লার্ন করেছি? যে দাদি দাদার কাছে, চাচার কাছে, ফুপুর কাছে ভয়ের গল্প শুনে ভয়টা লার্ন করেছে, ভূতের গল্প শুনেছি। এটা তার মানে এটা কিন্তু আবার আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যে আমরা চিন্তা করতাম, যেমন যেটা একটা চিন্তা করেন যে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম। এখন হাট্টিমাটিম টিম জিনিসটা কি 40 বছর আগে কিন্তু কোনো ছবি ছিল না আমি যখন হাট্টিমাটিম টিম পড়েছি। তো ফলে কি হয়েছে, আমার একটা কল্পনার রাজ্য ছিল যে হাট্টিমাটিম টিমটা কি, এদের ডিমটা কিরকম হয়। কিন্তু এখন কি হয়, ডিজিটাল ফিগারে হাট্টিমাটিম টিমের একটা ছবি হয়ে গেছে, এরা কিরকম ডিম পারে সেগুলো হয়ে গেছে। ফলে বাচ্চাদের কল্পনা করবে, কল্পনার শক্তির বিকাশ ঘটবে এই কবিতাটা থেকে, সেই সুযোগটা থেকে কিন্তু বাচ্চা বঞ্চিত হচ্ছে। ফলে ডেফিনেটলি বাচ্চার ডেভেলপমেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ও শিখছে, ও একটা মানে একটা কিছু ফিগারও পেয়ে যাচ্ছে প্রথম থেকে, ওর ভিতরে তো তৈরি করে দেওয়া সব জিনিস চোখের সামনে দেখছে, তো তার ভিতরে ক্রিয়েটিভিটি আসবে কি করে? এটাই কিন্তু মানে ইনডিরেক্টলি বাচ্চাদের ক্রিয়েটিভিটি তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। আর বাচ্চা তো আস্তে আস্তে বড় হবে, প্রত্যেকটা স্তরেই এই ক্রিয়েটিভিটির একটা ভূমিকা থাকবে।